মানুষ অনেক কিছু ভুলে যায়। ইতিহাসের নিয়মে বা কালের নিয়মে যখন সময় এগিয়ে চলে তখন পিছনের ঘটনা বিস্মৃতির অতলে চলে যায়। কিন্তু যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলের কাছে অনুরোধ, ভাত খাওয়ার আগে দয়া করে আজকের দিনটাকে একটু স্মরণ করবেন। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। আজকে বিশেষ কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরছি। আজকে এমন একটি ইতিহাসকে আপনাদের সামনে তুলে ধরছি যে ইতিহাসটা আপনারা অনেকেই জানেন, আবার ওই যে বললাম মানুষ অনেক কিছু ভুলে যায়। আজ 31শে আগস্ট, তাতে কি হয়েছে আসছি সেই কথায়। প্রথমে আসি একটা বিশেষ অংশে, যে অনুষ্ঠানটার একদম শেষ পর্যন্ত দয়া করে দেখলে বুঝতে পারবেন যে এই কথাগুলো বলার মাধ্যমে আমার ব্যক্তিগতভাবে চাওয়ার পাওয়ার কিছুই নেই, কিন্তু মানুষকে দেখানোর আছে কিছু জিনিস যে সত্যকে চাপা রাখা যায় না। ইতিহাস তার সামনে আয়না হয়ে দাঁড়ায়। কি সেই জিনিস? আজ সেই 31শে আগস্ট, যে 31শে আগস্ট খাদ্য আন্দোলনের শহীদ দিবস হিসেবে পালন করা হয়। ওই জন্যে বললাম ভাত খাওয়ার আগে আজকের দিনটা দয়া করে একটু স্মরণ করবেন। যে কোনো রাজনৈতিক দল মতকে আপনি সমর্থন করতে পারেন, কিন্তু আসুন জেনে নিই কী সেই ঘটনা। প্রথমত বলি, 1957 সাল, অবশ্যই আমার জন্ম সেখানে তখন হয়নি। তাহলে এই ঘটনা বা এই এপিসোডটা আপনাদের সামনে আনলাম কেন? তার কারণ হচ্ছে আমি প্রবীর রায়চৌধুরী সেই খাদ্য আন্দোলনকারীদের একজনের সন্তান, প্রয়াত হীরক রায়চৌধুরী, যিনি 1959 সালের খাদ্য আন্দোলনের সময় তরুণ হিসেবে অংশগ্রহণ করেছিলেন এবং 1966 সালের খাদ্য আন্দোলনে তিনি তখন একজন চাকুরি পেয়েছেন। চাকুরিজীবী হিসেবে তিনি অনশনকারীদের একজন ছিলেন, আন্দোলনকারীদের একজন ছিলেন। তার আগে ছোট্ট করে আরেকটু ইতিহাস না বলে নিলে ঠিক ব্যাপারটা বোঝা যাবে না যে আমি কেন আপনাদের সামনে এতগুলো কথা বলবার, বলে না যে কিছু কথা বলবার জন্য কিছু অধিকারের দরকার হয়, কিছু জানার দরকার হয়। তা সেইটার একটু ছোট্ট হিন্টস আপনাদেরকে দিচ্ছি। আমার এই যে বাবার কথা বললাম, যিনি খাদ্য আন্দোলনকারী হিসেবে দেখছি তাকে, আমার পিতা হিসেবে তার একটা আলাদা সত্তা আছে, কিন্তু আজকের দিনে একজন খাদ্য আন্দোলনকারী হিসেবে তাকে স্মরণ করছি। তিনি অবশ্যই আজকে মৃত, তাকে স্মরণ করছি এবং তার সাথে অসংখ্য খাদ্য আন্দোলনকারী, শহীদ এবং আন্দোলনকারীদের, অনশনকারীদের স্মরণ করছি শ্রদ্ধার সঙ্গে। আর একটা ইতিহাস কি, এই খাদ্য আন্দোলনকারী যারা, বা এই খাদ্য আন্দোলনটা যে সময় সংগঠিত হলো, সেই সময় পশ্চিমবঙ্গের বিধানসভার মুখ্যমন্ত্রী কে ছিলেন? ছিলেন প্রথম 1959 যে খাদ্য আন্দোলন, তখন ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। আচ্ছা, এই বিধানচন্দ্র রায় কে? এবং আমার বাবার যিনি বাবা, মানে আমার ঠাকুরদা, তিনি, তার নাম রায় শচীন্দ্র, প্রয়াত, সবাই তো অবশ্যই প্রয়াত, এটা বুঝে নেওয়ার জন্য বলছি আপনাদেরকে। তার নাম রায় শচীন্দ্রনাথ চৌধুরী। আচ্ছা, এই রায় শচীন্দ্রনাথ চৌধুরী, তার এক তুতো ভাই, তার নাম হচ্ছে রায় হরেন্দ্রনাথ চৌধুরী। অবদান কি? কেন এই নামগুলো বলছি? আজকের অনুষ্ঠানের সঙ্গে, ইতিহাসের সঙ্গে কেন সম্পর্কযুক্ত বলছি শুধু। এই রায় শচীন্দ্রনাথ চৌধুরী, এই পশ্চিমবঙ্গের যে তখনকার মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়, এনারা দুজন ছিলেন মামাতো ভাই। বিধানচন্দ্র রায়ের আসল বাড়ি এখনকার যে বাংলাদেশ, তখনকার অবিভক্ত যে, স্বাধীনতার আগে অবিভক্ত যে দেশ ছিল আমাদের ভারতবর্ষ, সেখানকার সাতক্ষীরায়।
তা আমার এই ঠাকুরদার মামাতো ভাই হওয়া সূত্রে বিধানচন্দ্র রায় গেল একটা ইতিহাস। তারপরের ইতিহাস কি, আমার ঠাকুরদা একটি জমিদার বংশের সন্তান হয়ে তার জমিদারির থেকে তার নিজেকে প্রত্যাহার করেন বা জমিদারি ত্যাগ করে নেতাজির আদর্শে স্বাধীনতা আন্দোলনে যোগ দেন। যাকে বলে এখনকার রাজনৈতিক নেতারা বলেন না যে আমি ব্রিটিশ পিটিয়ে তাড়িয়েছি, ইয়েস, আমার ঠাকুরদারা তাই করেছেন। দীর্ঘ জমিদারি, শয়ে বিঘা জমি তিনি প্রজাদের মধ্যে তখন বিলিয়ে দিয়েছেন। কিন্তু পরবর্তীতে 1947 যখন স্বাধীনতা এলো, আমার এই ঠাকুরদা ওই কংগ্রেসের বিরোধিতা করে, অবশ্যই তখন নেতাজি নেই, কারণ 1943 পর থেকে আমরা নেতাজিকে আর পাই না। এই খণ্ডিত যে স্বাধীনতা, দেশের দেশভাগ, এটিকে তিনি আর সহ্য করতে পারেননি। তাই পণ্ডিত নেহেরু যখন এখানে রাজ্য বিধানসভা গঠিত হলো এবং তাঁরই মামাতো ভাই বিধান রায় এখানকার মুখ্যমন্ত্রী, তখনকার কংগ্রেস নেতা তিনি বড়, তিনি যখন মুখ্যমন্ত্রী হলেন, পণ্ডিত নেহেরু আমার ঠাকুরদাকে ইনভাইট করেছিলেন সেই মন্ত্রিসভায় যোগ দেওয়ার জন্যে। এবং রায় সচিন্দ্রনাথ চৌধুরী, আমি গর্বিত তার নাতি, তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন যে এই বিভক্ত খণ্ডিত স্বাধীনতা আমরা চাইনি, তোমরা বিক্রি করে দিয়েছ ব্রিটিশের কাছে, তোমরা নির্লজ্জ। এই প্রতিবাদে তিনি সমস্ত কিছু থেকে, রাজনীতি থেকে নিজের সন্ন্যাস নেন এবং সমস্ত রকম জিনিস থেকে নিজেকে সরিয়ে নেন। এবং তার তুতো ভাই রায় হরেন্দ্রনাথ চৌধুরী সেই মন্ত্রিসভার, বিধান রায় মন্ত্রিসভার মন্ত্রী হন। এবং আপনারা জানুন আজকে এই যে প্রচণ্ড শিক্ষা নিয়ে যে দুর্নীতি এই মুহূর্তে চলছে পশ্চিমবঙ্গে, শিক্ষক নিয়োগ দুর্নীতি, প্রজন্মের পর প্রজন্ম ছাত্রছাত্রীরা প্রায় অনাথ হতে বসেছে। এই পশ্চিমবঙ্গের প্রথম মন্ত্রিসভার, স্বাধীনতার পরে প্রথম বিধানসভার প্রথম মন্ত্রিসভার, ওই বিধান রায় মন্ত্রিসভার শিক্ষামন্ত্রী ছিলেন রায় হরেন্দ্রনাথ চৌধুরী। কাজেই আমি এই অংশগুলো বলে নিলাম এই কারণে যে এর সঙ্গে কিছুটা অংশ জড়িত আছে ইতিহাসের, সেই অংশটা আপনাদেরকে জানাচ্ছি। তৎপরবর্তীতে এই যে 1957 সালের কথা আপনাদেরকে বললাম, এই 1957 সাল থেকে এই বিধান রায়ের নেতৃত্বাধীন যে মন্ত্রিসভা, আমাদের এই রাজ্যে এক ভয়ঙ্কর খাদ্য সংকট দেখা দেয়। ধীরে ধীরে খাদ্য সংকটটা বেশি হতে থাকে। তখনকার দিনের যে রেশন বন্টন ব্যবস্থা, সেটার মাধ্যমেই ধান এবং গম বিলি হতো। অসংখ্য গবেষক আছেন, পণ্ডিত আছেন। আমার তথ্য বললাম সুললিতভাবে গুছিয়ে হয়তো আমি ব্যাপারটা বলতে পারছি না, কিন্তু আসল একটা বিশেষ দৃষ্টিকোণ আছে, সেই দৃষ্টিকোণটা আমি সমাজের সামনে আজকে নিয়ে আসতে চাইছি। সেইটা একটু পরেই বলবো আপনাদেরকে। তাহলে এই যে প্রচণ্ড খাদ্য সংকট তৈরি হলো, অবশ্যই এগুলো আমার বাবার কাছ থেকে, আমাদের বংশ থেকে এগুলো শোনা এবং তৎপরবর্তীতে জানা, আরও খানিকটা পড়ে জানা। এই খাদ্য সংকট 1958 সালে গিয়ে ভয়ঙ্কর আকার ধারণ করে এবং তৎকালীন সময়ে ধান এবং চালের খাদ্য সংকট 12 লক্ষ টনে গিয়ে পৌঁছয় 1958 সালে। দেশ নতুন স্বাধীন হয়েছে, স্বাধীনতার রেশ, মানে নতুন যদি একটা শিশু ভূমিষ্ঠ হয়, হাঁটতে গেলে একটু টলমল করে, নতুন আবেগ জন্মগ্রহণ করে এবং সব কিছু নতুন গণতন্ত্র, নতুন ব্যবস্থাকে গুছিয়ে নিতে একটু সময় লাগে, ঠিক কথা। কিন্তু এই 1958 সালে যখন ভয়ঙ্কর খাদ্য সংকট গিয়ে দাঁড়ালো, দেশের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ যখন দিশেহারা, ঠিক তখনকার অবিভক্ত কমিউনিস্ট পার্টি সিপিআই, তারা এই বিধান রায় মন্ত্রিসভার কাছে প্রস্তাব আনেন। তখনকার এই বাম আন্দোলনে জ্যোতি বসু, বিনয় কুমার, এই সমস্ত কিংবদন্তি সমস্ত বাম নেতৃত্ব তারা ছিলেন। অনেকের নাম হয়তো আমি এই মুহূর্তে একচোটে বলে উঠতে পারছি না, কারণ ইতিহাসটা দীর্ঘ, সাল তারিখ
পর অসংখ্য প্রবন্ধ আছে, পারলে হাত জোর করে বলছি একটু পড়ে নেবেন, তখন মুখে ভাত তোলার সময় মনে হবে তাই এটা হয়েছিল। কি হয়েছিল? তারা এই সরকারের কাছে প্রস্তাব দেন, বিধানসভাতে বিধান রায় মন্ত্রিসভার কাছে প্রস্তাব দেন যে গণবন্টন ব্যবস্থাকে এই মুহূর্তে নজর দেওয়া হোক, রিলিফের ব্যবস্থা করা হোক। এরকম 5-6 দফা প্রস্তাব তারা বিধানসভায় দেন এবং যেগুলোর একটাও বিধান রায় মন্ত্রিসভা গ্রহণ করে না। এই সংকট বাড়তে বাড়তে সঙ্গে কেরোসিন তেলের সংকট, তখনকার দিনে জানেনি এত বিদ্যুতীকরণের ব্যবস্থা ছিল না। এখনকার আধুনিক মানুষজন সেই জায়গাটা বুঝতে পারবে না। এমনকি আমরাও কেরোসিন তেলের আলোতে যে পড়াশুনো করেছি একটা সময়, এখনকার এই মুহূর্তের নবীন প্রজন্ম সেটা জানে না হয়তো। কিন্তু কেরোসিন তেল না হলে কি হতো, রান্না বান্না থেকে শুরু করে যারা পড়ুয়া তাদের পড়াশুনোটা, সবচেয়ে বড় ক্ষতি হতো পড়াশুনোটা। আর খাবার, ভাত, রুটি পাচ্ছে না মানুষ কোথাও। 2 টাকা 80 পয়সা পর্যন্ত দাম হয়ে যায় চালের কেজি তখন। এবং তখন রেশনে কি দেওয়া হচ্ছিল? 500 গ্রাম চাল আর 1 কেজি আটা সপ্তাহে একজনকে, যা মানে একটা মানুষের পক্ষে যথেষ্ট নয়। এবং খোলা বাজারে তখন চাল বা গম পাওয়া যেত না। এরকম ঠিক অবস্থাতে 1959 সালে সম্ভবত, একটু দেখে নিই তারিখটা, সম্ভবত 15ই জুন হবে। প্রথম হচ্ছে 3রা ফেব্রুয়ারি কি করা হয়, বিধানসভায় একটা প্রস্তাব আনা হয় এই বিষয়ে, যে প্রস্তাবটিকে সরকার পক্ষ নাকচ করে দেয়। এর পরবর্তীতে 15ই জুন 1959, 15ই জুন এই বাম দল সিপিআইয়ের, মূলত সিপিআই, তার সঙ্গে আরও বেশ কিছু দল ছিল, তারা একটা কেন্দ্রীয় সমাবেশ করে কলকাতাতে। এবং 25শে জুন এই খাদ্যের দাবিতে একটি সাধারণ ধর্মঘট বা হরতাল অনুষ্ঠিত হয়। এবং এই হরতালেই ব্যাপারটা থেমে থাকলো না। এই যে জুলাই 25শে জুন গেল, তারপরে জুলাই মাসটা জুড়ে এই আন্দোলন চলতে থাকলো এবং গ্রামাঞ্চলে সেই আন্দোলন ছড়িয়ে পড়লো। তার কারণ মানুষ খেতে পাচ্ছে না। তার আগে কিন্তু এই বাংলার মানুষই বিভিন্ন দুর্ভিক্ষ দেখেছে, তার জন্যে তারা শঙ্কিত হয়ে পড়ল। এবং তার পরিণতি হিসেবে এই 31শে আগস্ট আরেকটি সমাবেশ এই শহীদ মিনার ময়দানে অনুষ্ঠিত হয়। কি হলো? যে ব্রিটিশদের অত্যাচারে সারা আমাদের এই দেশবাসী অত্যাচারিত হয়েছে, নৃশংসভাবে অত্যাচারিত হয়েছে, তার কাহিনী তো সবাই জানেন। কংগ্রেস বুক ফুলিয়ে বলে আমরা স্বাধীনতা আন্দোলনের ওই করেছি। না, দেশবাসী করেছে। তখন দল বলতে আর অন্য কিছু ছিলই না। কংগ্রেসকেই আঁকড়ে ধরে মানুষ এগিয়েছিল সেই সময়। কংগ্রেস মানে হচ্ছে একটা সমষ্টি, এটা মানুষ ভুলে যায়। কংগ্রেস মানে হচ্ছে একটা জমায়েত, তাই থেকে নাম হয়েছে কংগ্রেস, এটা ভুলে গেলে চলবে না। আর এই যে দলগুলি মিলে সেই সমাবেশটি হলো, সেখানে এই বিধান রায় সরকার ওই মিছিলটি যখন রাইটার্স বিল্ডিংয়ের দিকে অভিমুখে যাত্রা শুরু করলো শহীদ মিনার ময়দান থেকে, এই বিধান রায় সরকার তাদের ওপর নির্মমভাবে লাঠি চালনা করলেন এবং গুলি চালনা করলেন। সেই গুলি চালনায় সরকারি হিসেবে তখন 40 জন এবং তৎকালীন বাম নেতা বা সিপিআই নেতা জ্যোতি বসুর হিসাব মতো বিধানসভায় তিনি জানিয়েছিলেন যে এটা তো 80ও ছাড়িয়ে গেছে এবং কত যে লাঠিচার্জে আহত হয়েছে তার কোনো হিসাব নেই। এই সেই 31শে আগস্ট যে গুলি চালনাতে 80 জন মৃত হয়েছিল শুধুমাত্র খাওয়ার জন্যে, খাওয়ার দাবিতে। সরকারে কে ছিল? কংগ্রেস। সরকারে কে ছিল? বিধানচন্দ্র রায়। তখনকার পুলিশ মন্ত্রী কে ছিলেন?
কালী মুখার্জি, তিনি মিনিমাম দুঃখ প্রকাশ করেননি সেটার জন্যে। আচ্ছা, তখনকার প্রধানমন্ত্রী কে ছিল? জওহরলাল নেহেরু, তিনি দুঃখ প্রকাশ করেননি। এবং বিধানসভায় দাঁড়িয়ে জ্যোতি বসু এই ঘটনার নিন্দা করেন। পরবর্তীতে এই আন্দোলনটা কিন্তু থেমে থাকলো না। 1962-তে আবার একটা নির্বাচন হলো, ভুল বলছি, 1962 পয়লা জুলাই ওই দ্বিতীয়বারের মানে আর একটা নির্বাচনে বিধান রায় জিতে মুখ্যমন্ত্রী হওয়ার পরে পয়লা জুলাই তিনি মারা গেলেন। এবং তৎপরবর্তীতে মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র ঘোষ, তিনি তার সময় যে আন্দোলনটা হলো এই 62 থেকে 66 পর্যন্ত, সেটাও খাদ্যের জন্যে। একই জিনিস, চাল নেই, গম নেই, কেরোসিন নেই। এবং তার তখনকার মানে মন্ত্রিসভার সদস্য সম্ভবত অতুল্য ঘোষ, তিনি বলেছিলেন আমাদের খাদ্যের অভ্যাস পাল্টাতে হবে। পাকিস্তান থেকে, মানে এখন যেটাকে বাংলাদেশ বলা হয়, তখন তো পাকিস্তান ছিল, পাকিস্তান থেকে প্রচুর শরণার্থী, এই যে এখন SIR নিয়ে এত কথা হচ্ছে, শরণার্থী নিয়ে কথা হচ্ছে, ভাবুন সেই পাকিস্তান থেকে সেই শরণার্থীরা আমাদের দেশে চলে আসতে বাধ্য হয়েছিলেন। এই আমার বাবা জেঠাদের মুখ থেকে শোনা, তারা সেই শরণার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন, রিলিফ ক্যাম্প চলছিল এবং একটি ব্যর্থ সরকার তখন জানিয়েছিলেন যে এদের খাবারটা দিতে হচ্ছে, আউন্স মেপে দিয়েছিলেন তিনি, যে 18 আউন্স আমাদের লাগে খাবার। কিন্তু আমার মতে, খাদ্যমন্ত্রী তখনকার, তিনি বলছেন আমার মতে ওটা 16 আউন্স হলেও চলে। শুধু যে ভাত আর রুটি খেতে হবে তাই বা কি মানে আছে? মাইলো, ভুট্টো, জব এই সমস্ত খাও, খাবারের অভ্যাস পাল্টাও, শুধু খাই খাই করলে হবে কেন, ইত্যাদি ইত্যাদি অসাধারণ কোটেশন। যারা প্রবীণ মানুষ তারা জানেন। এবং বই খুলুন, লাইব্রেরিতে যান, ন্যাশনাল লাইব্রেরিতে যান, গুগল করুন, পেয়ে যাবেন খাদ্য আন্দোলনের ইতিহাস। এবং সেই সময় 1900, একটু তারিখটা দেখি, 66, যেটা বলছিলাম 1966 বিধানসভা চলছে, বিধানসভায় বিতর্ক চলছে। সেই সময় তৎকালীন বাম নেতা সোমনাথ লাহিড়ী ছুটতে ছুটতে আসলেন, বিধানসভায় ঢুকলেন। 17 ফেব্রুয়ারি সেটা, তিনি কি জানালেন? যে এই সরকার গুলি চালিয়েছে ছাত্রদের ওপর এবং খাদ্য আন্দোলনকারীদের ওপর, এবং একজন ছাত্র সে শহীদ হয়েছে, তার নাম নুরুল। কোথায়? তেঁতুলিয়া থেকে, উত্তর 24 পরগনা তেঁতুলিয়া থেকে স্বরূপনগরে খাদ্য এবং কেরোসিনের দাবিতে একটা মিছিল আসছিল স্বরূপনগর থানার সামনে। সেখান থেকে তাদের ওপর গুলি চালনা করা হয় এবং শহীদ নুরুল প্রথম এই শহীদ হন এই 66 খাদ্য আন্দোলনে। তার সাথে শোনা যায় আরও কয়েকজনের গুলি লেগেছিল। এবং তৎপরবর্তীতে সেই আন্দোলন কলকাতামুখী আরও ছড়িয়ে পড়ে এবং সেখানে অসংখ্য মানুষ, মানে যারা অফিসে কাজকর্ম করেন, বিভিন্ন স্তরে আছেন, কিছু মানুষ একত্রিত হয়ে একটি অনশন কর্মসূচির ডাক দেন। একটানা লাগাতার অনশন কর্মসূচি। যে ঘটনাটি বলছিলাম, আমার বাবাও সেই অনশন কর্মসূচির অংশ ছিলেন, অনশন করেছিলেন। পরবর্তীতে কি হয়, যেহেতু তিনি একটি সরকারি চাকরি করতেন, তখন ঢুকেছিলেন সদ্য, তাকে পে স্টপ করে দেওয়া হয়। এবং কি আশ্চর্য, তৎপরবর্তীতে সিদ্ধার্থ শঙ্কর রায় সরকার, তার সেই পে স্টপ চলতে চলতে কোর্টমুখী, মানে কোর্টে তার মামলা হলো। সেই যারা অনশনকারী, যারা আন্দোলনকারী, তাদের বিরুদ্ধে মামলা থাকলো। জানেনি, যারা আন্দোলন করে এখনও যেমন সরকার করে, তখনও মামলা হতো। এবং তাদের সার্ভিস বুকের নানান ধরনের নিয়মকানুন আছে, আইনজীবীরা জানেন, সমস্যা হয়ে যায়। এবং বাবার সেই পে স্টপটা উঠেছিল, বাবার শুধু না, ওই ধরনের যারা ছিলেন তাদের উঠেছিল অনেক দিন পরে গিয়ে।
এবং সেই মামলা চলতে থাকলো, একটা মিনিমাম পে, বেসিক্স পেতে তাদের চলতে হতো। হ্যাঁ, সেই নির্মম অভাব যন্ত্রণা নিজের চোখ দিয়ে, শরীর দিয়ে দেখেছি। এবং দর্শক এটাও জানুন, নিতে শিখিনি, দিতে শিখেছি। এই মাথা থেকে পা পর্যন্ত সত্তা দিয়ে নিতে শিখিনি, দিতে শিখেছি। আর যেটা বুঝি না, জানি না, অথবা যদি কোনো ভুল করে ফেলি, স্বীকার করতে শিখেছি। আর যে পয়েন্টটাকে ঠিক মনে করি, মাথাটা এইভাবে উঁচু রেখে প্রশ্নও করতে শিখেছি, বলতেও শিখেছি। ঘটনাটা হচ্ছে এই, এতক্ষণ ধরে আপনাদের এই এতগুলো কথা বললাম এই কারণে, কি হলো জানেন? এই যে কর্মচারীদের তাদের পে স্টপ হয়ে গেছিল, বেসিক পেতে চলে গেছিল, মামলা চলছিল কোর্টে, তৎকালীন সময় জানেনই সরকারি কাজ প্রচুর বিলম্বিতভাবে হতো, সেই মামলা উঠেছিল। বাম সরকার ক্ষমতায় আসলো, জ্যোতি বসু গভর্নমেন্ট তৈরি হলো যুক্তফ্রন্টের পর, তখনও সেই মামলা তোলা হয়নি, সেই মামলা চলছিল। এবং 1984-85 কাছাকাছি গিয়ে এই মানুষগুলো নিষ্কৃতি পেয়েছিল এবং পরবর্তীকালে তাদের নিজেদের যে পে স্কেলগুলো হয় সেইগুলো কিছুটা হলেও সঠিক হয়েছিল। কাজে রাজনৈতিক এই যে মামলাগুলো, আজকে যে এই যে দাগি মন্ত্রী বিল আনা হচ্ছে, আপনারা জানেন যে সরকারি চাকরি করলে কয়েক ঘন্টা জেলে থাকলে তাদের চাকরি চলে যায় বা সার্ভিস বুক নষ্ট হয়ে যায়, সাসপেনশন হয়ে যায়, ইত্যাদি হয়ে যায়। রাজনৈতিক বন্দীদের ক্ষেত্রেও সেখানে মাপ করা হয়নি। কিন্তু আজকের এই এপিসোডে ইন্টারেস্টিং একটা জিনিস আপনাদেরকে বলি। আজ সকালবেলা বেশ কিছু বামপন্থী মানুষজন, তারা যেমন করেন, অবশ্যই সেটাকে আমি খারাপ বলি না, কখনো খারাপ বলি না, তারা যেমন সেই কুপন দিয়ে চাঁদা তোলেন তাদের বিভিন্ন আন্দোলন কর্মসূচি ইত্যাদির জন্য, তারা এসেছিলেন। তাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করেছি আমি, যতটা সামর্থ্য কুলিয়েছে দিয়েছি চাঁদা, এবং একটা প্রশ্ন করেছি, কাদের সাথে হাত মিলিয়ে আজ হাঁটেন আপনারা? এই প্রশ্নটা করবার অধিকার আমার আছে, এতটা ইতিহাস আমার পিছন দিকে আছে, এতটা গর্বে ফুলে ওঠা বুক আমার আছে, তাই এই প্রশ্নটা করবার অধিকার আমার আছে। একটা সময় দাঁড়িয়েছিল, দেখেছিলাম যে এই বাম সরকার কি ভয়ঙ্করভাবে, মানে তার যে নিচের অংশটা, আজকে এই যে সিন্ডিকেট ফিন্ডিকেট ইত্যাদি আস্তে 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 করে গড়ে উঠছিল 2010-এর আগের থেকে, 2008, 9, 7 থেকে মোটামুটি পার্টি অফিসগুলোতে আর যাওয়া যেত না, প্রমোটার রাজ সেখানে জাঁকিয়ে বসেছিল, এবং তারও প্রত্যক্ষ ক্ষতি স্বীকার করেছি। সেটা ব্যক্তিগত জায়গা, জমি জায়গা দখল করে নেওয়া, লুণ্ঠন করে নেওয়া। বিএলআরও অফিসে তখন হাতে লেখা পর্চা হতো মশাই, হাতে লিখে পর্চা তৈরি হতো, ডিজিটাল এইসব ব্যাপার ছিল না। যার খুশি জমি যখন খুশি কেটে দিয়ে যা খুশি করে নেওয়া হতে পারত তখন। আরও এগুলো মাথায় রাখুন সবাই, সবার পরিবারে খোঁজ নেবেন, সবাই জানতে পারবেন, এ লুকিয়ে রাখার কোনো জিনিস না, প্রকাশ্য ইতিহাস। তার ক্ষতিও স্বীকার করেছি, করছি। কিন্তু কেন বলছি ভাবুন তো, এর পরবর্তীতেও তো এই খাদ্য আন্দোলনটা ছাড়াও তো অসংখ্য আন্দোলন হয়ে গেছে, যেখানে এই কংগ্রেস এবং সিপিএম যুযুধান দুই পক্ষ ছিল। আমি আগের কয়েকটি এপিসোডে এই ঘটনাগুলো ছোট্ট ছোট্ট উল্লেখ করেছিলাম, এত ডিটেলে না হলেও। যুযুধান এই দুই পক্ষের জন্যে কত গ্রামে, কখনো সিপিএমের কখনো কংগ্রেসের, বেশিটাই কংগ্রেসের যখন সিপিএম ক্ষমতায়, আবার বেশিটাই সিপিএমের যখন কংগ্রেস ক্ষমতায়।
কত মানুষের ঘর খালি হয়ে গেছে, কত মানুষ এইভাবে মারা গেছে রাজনৈতিক কারণে। হ্যাঁ, কংগ্রেস আর সিপিএমের মারপিট, কংগ্রেস আর সিপিএমের ঝামেলা, কংগ্রেস আর সিপিএমের হই হই রই রই, ভুলে গেছেন সব। এত সহজ ভুলে যাওয়া? ইতিহাস কিন্তু মনে রেখেছে, ইতিহাস আয়না। এত সহজে কি ভুলে যাওয়া যায় যে এই সিপিএম এবং এই তৃণমূলের এই লড়াই, এই রিসেন্ট, ভুলে যাওয়া যায় কি? কিন্তু আশ্চর্যের বিষয় দেখুন, আজকে সেই সিপিএম এবং সেই কংগ্রেস যখন দেখলো যে আমরা হেরে গেছি, ক্ষমতায় চলে এসেছে তৃণমূল, মুহূর্তের মধ্যে এক ছিটে তাদের লজ্জা করলো না, নির্লজ্জ, ধিক্কার দিতে ইচ্ছে করে। এই ধিক্কার দেওয়াটার অধিকার আছে আমার, আপনাদেরকে ধিক্কার জানাচ্ছি। আপনারা সব ভুলে গেলেন, তৃণমূল সরকারের বিরুদ্ধে এবার লড়তে হবে, তাই ছি 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 ছি। এক সময় আপনারা স্লোগান দিতেন রাজীব গান্ধীর কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। এক সময় আপনারা এটা বলতেন গলি গলি মে চোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়, বপর কেলেঙ্কারির সময়। ইন্দিরা গান্ধীকে যা খুশি তাই বলেছেন, তেমনি কংগ্রেসীয়রাও আপনাদেরকে যা খুশি তাই বলতো। আপনারাই নেতাজিকে তোজোর কুকুর বলেছিলেন, যেহেতু নেতাজি জাপানের সাথে বন্ধুত্ব স্থাপন করেছিল আজাদ হিন্দ বাহিনী গঠন টঠনের সময়, সেটা আর একটা ইতিহাস। কিন্তু আপনারা খুব সহজে ভুলে যান, কালকের যে শত্রু আজকে পটাশ করে আপনাদের বন্ধু হয়ে যায়। আজকে বিমান বসু, তার জীবনযাত্রাকে আমি অবশ্যই শ্রদ্ধা করি, তার পাণ্ডিত্যকে শ্রদ্ধা করি, এই অবধি। সেই বিমান বসু দেখছি একটা মঞ্চে তিনি দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন এই খাদ্য আন্দোলনের 31শে আগস্টকে স্মরণ করে, শহীদ দিবসকে স্মরণ করে। তার পিছনে সব কটা চেয়ার ফাঁকা, তিনি বক্তৃতা দিচ্ছেন, অবশ্যই সেটা তার জায়গা থেকে আমি শ্রদ্ধা জানাই তাকে। বিমান বসু তার ইতিহাস স্মরণ করছেন সেখানে। কিন্তু এই বিমানবাবুকে প্রশ্ন করছি, আপনার অন্তর কাঁপে না? আপনাদের মতো মানুষদের অন্তর কাঁপে না? আপনারা তো চাক্ষুষ করেছেন এই ইতিহাসগুলো, বোধহয় কাঁপে না, অবশ্যই কাঁপে না। তাই সিপিএম এবং কংগ্রেস আপনারা হাতে হাত মিলিয়ে একটাই মিছিলে দুটো পতাকা নিয়ে, একটা সিপিএমের পতাকা, একটা কংগ্রেসের পতাকা। কোনো উৎসাহী দেওয়াল লিখনে আবার কি দেখা গেছে, কোনো পতাকায় আবার কি দেখা গেছে, একটা পতাকা তার এক পাশে কাস্তে হাতুড়ি আর এক পাশে হাত। এর থেকে আপনাদের মানে আমি ভাবি যে কি করে ভাবেন, কি করে বলেন আপনারা বামপন্থী, আপনারা বুর্জুয়া কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে কি করে হাঁটেন? লজ্জা করে না? নির্লজ্জ। হ্যাঁ, এই ধরনের যে মানুষগুলো আত্মত্যাগ করেছে, বামপন্থাকে ভালোবেসেছে, আন্দোলন করেছে, তাদের ভুলে গেছেন। কারণ আপনাদের এখন পুঁজি হচ্ছে কি, তৃণমূলের এগেনস্টে এখানে লড়াই করব। আবার এখন দেখতে পাচ্ছেন না, এই যদি তৃণমূল এবার সরে যায়, এবার কি হবে? তৃণমূল সরকার কালের নিয়মে হতেই পারে, রাজনীতির নিয়মে। তাহলে কি হবে? তাহলে যদি বিজেপি আসে, তাহলে এবার তৃণমূলের সাথে এবার হাত মিলিয়ে নিই। আগামী দিনে যদি অবাক হব না, এই রাস্তাগুলোতে তৃণমূলের সাথে সিপিএমের একসঙ্গে মিছিল বেরোয়, একদম মানুষ অবাক হবেন না। যদি কংগ্রেসের সঙ্গে সিপিএমের মিছিল বেরোতে পারে, যা দুঃস্বপ্নে ভাবতে পারেনি কোনো মানুষ, সেই যদি বছরের পর বছর হয়ে যাচ্ছে কয়েকটা বছর জুড়ে, তা যদি হতে পারে, তাহলে তৃণমূলের সঙ্গে সিপিএমের মিছিলও বেরোতে পারে এই একটা জায়গাতে। আপনারা ভাবুন তো, তাহলে রাজনীতিগত দিক থেকে কাকে এই মুহূর্তে সমর্থন করা যায়? কি করবে সাধারণ মানুষ যাদের কোনো নীতিগত অবস্থান নেই? মিনিমাম যারা নিজেদের ইতিহাসকে নিজেরা জুতোর বাড়ি মারে, নিজেরা পা দিয়ে থেঁতলে দেয়, নিজেদের তৈরি করা গৌরবময় ইতিহাসকে নিজেরা পা দিয়ে থেঁতলে দেয়।
তাদের ওপর মানুষ ভরসা রাখবে? দেখুন, আমি প্রথমেই বলেছিলাম যে এই মুহূর্তে সাধারণ রাজনৈতিক কথাবার্তা চ্যানেলে যেগুলো দেখা যায়, হয়তো আজকের এই কথোপকথনটা সেই ধরনের নয়, কিন্তু এই ইতিহাসটা সাধারণ মানুষের জানার দরকার আছে। আর ভাবলাম এটা স্মরণও এক ধরনের, শ্রদ্ধা প্রকাশও এক ধরনের সেই শহীদদের প্রতি। তেমনি যে রাজনৈতিক দলই হোক না কেন, ভাত খাওয়ার সময় একটু ভাববেন সেই মানুষগুলোকে। তারা তো খাদ্যের জন্য আন্দোলন করেছে, ভাত খাওয়ার জন্য আন্দোলন করেছে, সেইটুকু মনে রাখলেও হবে, যেটা দেখতেই পেলাম না, কোনো কেউ মনেই রাখেনি এই দিনটা। তাহলে 21শে জুলাই টুলাই মনে রাখা যায়, সেটা কেন হয়েছিল সেটা ভাবুন তো। আর সেখানে গুলি চালানোর অর্ডার কে দিয়েছিল? মনীশ গুপ্ত কে? আর সেই মনীশ গুপ্ত আবার কার বিরুদ্ধে দাঁড়িয়েছিল? সেই বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। সেই বুদ্ধদেব ভট্টাচার্য সেই মনীশ গুপ্তর কাছে ভোটে হেরে গেছিলেন। ইহারে কহে রাজনীতি। দেশের মানুষ এবার থেকে কোনো কিছু ডিসিশন নেওয়ার আগে একটু পিছনের ইতিহাসগুলো পারলে, এখন তো আগেকার দিনে মানুষ অনেক সময় লেখাপড়া জানতেন না, মানুষের কাছ থেকে শুনে জানতে হতো। এখন অ্যাটলিস্ট মোবাইল ফোনে তো নানান কিছু দেখেন, তার মধ্যে থেকেও যদি খুঁজে খুঁজে শোনেন, জানেন, অনেক কিছু হয়তো বিকৃত ইতিহাসও থাকে, অনেকে অনেক রকম বলে, কিন্তু প্রামাণ্য জিনিস হচ্ছে বই, ইতিহাস, তখনকার খবরের কাগজ, এগুলোও পাওয়া যায়। ইতিহাসের আয়নার সামনে সবাইকে দাঁড়াতে হবে। ইতিহাস ক্ষমা করবে না, পাপ বাপকে ছাড়বে না। আর আপনারা তো প্রধান শত্রুকে সেটাই খুঁজে পান না। রাজ্যে প্রধান শত্রুকে একরকম, আবার মাত্র কয়েক হাজার কিলোমিটার দূরে গিয়ে কি কেন্দ্রে আপনাদের প্রধান শত্রুকে, দুটো আবার আলাদা আলাদা। এখানে একটা শত্রু, ওখানে একটা শত্রু, এখানে যে শত্রু ওখানে আবার বন্ধু। এই নাটক মানুষ বর্জন করুক। সকলকে শ্রদ্ধা জানিয়ে, ইতিহাসকে শ্রদ্ধা জানিয়ে, শহীদদের শ্রদ্ধা জানিয়ে, আজকে আমার এই যে টুকু আপনাদের জানালাম, আজকের এপিসোডটা এই পর্যন্ত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে ছিলাম। আগামী অনেক ইন্টারেস্টিং এপিসোড এবং খবরের জন্য অবশ্যই নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। আর চিন্তাটা করুন, ভাবতে তো কোনো কষ্ট নেই, ভাবতে কোনো খরচাও নেই। ভাবুন আমাদের আগামী সমাজটাকে আমরা ভালো করব, সুন্দর করব, আমরা চলে যাব, আমাদের কর্মটা থেকে যাবে, আর কিছুই থাকবে না। নমস্কার।